আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রওশন আরা বেগম, সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, লালমোহন মহিলা কলেজ। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ জানাই লালমোহন মহিলা কলেজ কর্তৃপক্ষকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা যে কোর্সটি করব সেটি হচ্ছে থিওরিজ ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস। আজকে যে বিষয়টি আমরা করব সেটি হচ্ছে বিহেভিয়ার থেরাপি, বিহেভিয়ার থিওরি, বিহেভিয়ার মডিফিকেশন থিওরি, কগনিটিভ থিওরি, অর্থাৎ আচরণ তত্ত্ব, আচরণ পরিবর্তন তত্ত্ব এবং জ্ঞানীয় তত্ত্ব, যাকে আমরা বলছি বিহেভিয়ার থিওরি, বিহেভিয়ার মডিফিকেশন থিওরি এবং কগনিটিভ থিওরি। প্রথমে আমরা আসি বিহেভিয়ার থিওরি কি, অর্থাৎ আচরণগত তত্ত্ব সম্পর্কে আমরা জানি। আচরণগত তত্ত্বের অন্যতম ব্যক্তি হলেন বিএফ স্কিনার। আচরণবাদী মনোবিজ্ঞানীরা এ তত্ত্বের উদ্ভাবন করেন। এই যে আচরণগত তত্ত্ব বা বিহেভিয়ার থিওরি মূলত কাউন্সেলিং এর অন্যতম একটি তত্ত্ব। বিএফ স্কিনার আচরণগত চিকিৎসামূলক পদ্ধতিগুলোকে জনপ্রিয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তোমরা তাকে সবাই চেনো, তোমরা স্কিনারের তত্ত্ব পড়েছো এর আগে। তো ব্যবহারিক আচরণ বিশ্লেষণী হচ্ছে স্কিনারের কাঠামোগত পদ্ধতির রূপ, যা করণ আচরণের উপর প্রতিষ্ঠিত। আচরণগত চিকিৎসার অন্যান্য ব্যক্তিত্ব হলেন আইভেন প্যাভলভ, জন ডি ওয়াটসন এবং ম্যারি কভার জন্স। এই নামগুলো একটু তোমাদের মনে রাখতে হবে। সমসাময়িক অন্যান্য ব্যক্তিত্বের মধ্যে যারা ক্লায়েন্টদের সাথে কাজ করছেন তারা হলেন আলবার্ট বান্ডুরা, জন ক্রামবন্স এবং লিন জ্যাকসন। তাহলে এখন আমরা দেখি যে আচরণবাদীদের মানব প্রকৃতি সম্পর্কে তারা কি ধারণা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে এই প্রক্রিয়া বাহ্যিক আচরণের সাথে সম্পর্কিত। তারা অতীতের তুলনায় বর্তমান আচরণের উপর বেশি গুরুত্ব দেন এবং বলেছেন যে সকল আচরণই হচ্ছে শিক্ষালব্ধ, যা উপযোজিত হতেও পারে আবার নাও হতে পারে। এরপরে আমরা আলোচনায় আসছি আচরণগত তত্ত্বে ব্যবহৃত কৌশল সমূহ। সমাজকর্মে যে অনুশীলন করা হয় সে অনুশীলনে আচরণবাদী কাউন্সিলরগণ গবেষণালব্ধ এবং কার্যকরী কতগুলো কাউন্সিলিং ব্যবহার করে থাকে। সেগুলো হচ্ছে, একটু স্লাইডে লেখা আছে, তোমরা দেখো। সাধারণ আচরণগত কৌশল, যেখানে সাধারণ পদ্ধতিগুলো সকল আচরণবাদী কাউন্সিলরগণের জন্য প্রযোজ্য, তবে এই পদ্ধতি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এবং বিশেষ পরিস্থিতির জন্য ব্যবহার করা হয়। যেমন হতে পারে বলবৃদ্ধির ব্যবহার আর হচ্ছে শেপিং। এখন দেখো যে বলবৃদ্ধিটা কি। বলবৃদ্ধি হচ্ছে সেসব ঘটনা যা কোনো আচরণ অনুসরণ করে এবং সে আচরণ করার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। বলবৃদ্ধি ইতিবাচক আবার নেতিবাচক হতে পারে। এখন আমরা দেখি শেপিংটা কি। যে কোনো আচরণ শেখার জন্য আচরণটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে শেপিং বলে। এই যে ছোট ছোট যে তোমাদের যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে শেপিং, কোনো আচরণ শেখার জন্য আচরণটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করাকে শেপিং বলে। তো যখন কাউন্সিলর নতুন দক্ষতা শিখে তখন কাউন্সিলর আচরণটিকে বিভিন্ন অংশে ভাগ করতে পারে। এর ফলে কাউন্সিলর ক্লায়েন্টকে তা শেখাতে পারে। তারপরে দেখো 2 নম্বরে লেখা আছে স্লাইডে, সুনির্দিষ্ট আচরণগত কৌশল সমূহ। এখানে আচরণগত অনুশীলন, একটি প্রত্যাশিত আচরণ শিক্ষণের জন্য ক্লায়েন্টের বারবার অনুশীলন করাকে আচরণগত অনুশীলন বলা হয়।
তারপরে আসলে যে পরিবেশগত পরিকল্পনা, এটা বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যা কোনো পরিবেশে ক্লায়েন্টের আচরণ করা বা না করার সাথে সম্পর্কিত। তারপরে হচ্ছে নিয়মতান্ত্রিক দ্বিকেন্দ্রিক সংবেদনশীলতা। অর্থাৎ দ্বিকেন্দ্রিক সংবেদনশীলতা এমন একটি কৌশল যা যে কোনো পরিস্থিতিতে উদ্বিগ্নতাকে দূর করে ক্লায়েন্টকে সাহায্য করে। ইতিবাচক প্রকাশ করা, এখানে ইতিবাচক ভাবে প্রকাশ করা এমন একটি কৌশল যা একজন ব্যক্তিকে তার চিন্তা ও অনুভূতি কোন রকম উদ্বিগ্নতা বা বাধা ছাড়াই প্রকাশ করতে পারে। ক্লায়েন্টকে শেখানো হয় যে প্রত্যেকেরই নিজেকে প্রকাশ করার অধিকার আছে। তখন ক্লায়েন্ট আক্রমণাত্মক, নিষ্ক্রিয় এবং ইতিবাচক ক্রিয়ার মধ্যে পার্থক্য করতে শিখে। এরপরে সরিয়ে রাখা, এটা একটা কৌশল যার মাধ্যমে ক্লায়েন্টকে ইতিবাচক বলবৃদ্ধির সুযোগ থেকে আলাদা করে রাখা হয়। এই কৌশলটি কিন্তু অল্প সময়ের জন্য হলেও খুবই কার্যকরী, যেমন 5 মিনিটের মতো এটা করা হয়। এরপর মাত্রাতিরিক্ত সঠিকতা। মাত্রাতিরিক্ত সঠিকতা এমন একটা কৌশল যার মাধ্যমে ক্লায়েন্ট তার পরিবেশকে এমন একটি স্বাভাবিক অবস্থায় প্রতিস্থাপন করে সেটিকে স্বাভাবিকের তুলনায় ভালো মনে হয় বা ভালো মনে করে। তারপরে আসো অভ্যন্তরীণ সংবেদনশীলতা। অভ্যন্তরীণ সংবেদনশীলতার মাধ্যমে অপ্রত্যাশিত আচরণকে অসন্তুষ্টিমূলক বিষয়ের সাথে সম্পৃক্ত করে দূর করা যায়। আচ্ছা, এখন আমরা আসছি, দেখো নাম্বার 3 লেখা আছে সাধারণীকরণ। এখানে কোনো আচরণ শিক্ষণের পর অনুরূপ কোনো পরিবেশ বা পরিস্থিতিতে একই ধরনের আচরণ করাকে সাধারণীকরণ আমরা বলতে পারি। তো শিক্ষণ এক পরিবেশ থেকে অন্য পরিবেশে স্থানান্তরিত হয়। রক্ষণাবেক্ষণে আসো, যে অন্য কারো উপর নির্ভর না করে প্রত্যাশিত কাজকে পূর্বের মতো করাই হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই প্রক্রিয়াটার মাধ্যমে কি হয় যে ক্লায়েন্টের যে আত্মনিয়ন্ত্রণ এবং যে আত্মপরিচালনার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়। যখন ক্লায়েন্ট আচরণ মার্জিত করতে শিখে তখন আত্মপরিবীক্ষণ করা হয়। এই প্রক্রিয়া আবার আত্মপর্যবেক্ষণ, যেটাকে আচরণ করা, এবং আত্মলিপিবদ্ধকরণ, যেটা হচ্ছে আচরণের লিপিবদ্ধকরণের সাথে সম্পৃক্ত। তারপরে হচ্ছে অবলুপ্তি। অবলুপ্তি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে বলবৃদ্ধি সরিয়ে নিলে আচরণের বিরক্তি ঘটে। কিছু ব্যক্তি আছে যারা পুরস্কার না পেলেও সে আচরণ করতে থাকে। শাস্তি, যে কোনো আচরণের অবদমিত বা অবলুপ্তির জন্য ওই আচরণ করার পর অপছন্দনীয় উদ্দীপক দেওয়াটাকেই বলা হয় শাস্তি। আচরণগত তত্ত্বের অবদান এখন আমরা আলোচনা করব। যে বলা আছে, দেখো স্লাইডে লেখা আছে যে এই দৃষ্টিভঙ্গি সরাসরি সমস্যার লক্ষ্য নিয়ে কাজ করে। এই দৃষ্টিভঙ্গি বর্তমানের উপর গুরুত্ব দেয়, সময় এবং অর্থ দুইয়ের অপচয় রোধ করে এবং শিক্ষণ তত্ত্বের উপর এটি প্রতিষ্ঠিত। তারপর আমরা আসি সীমাবদ্ধতা। প্রত্যেকটা তত্ত্বেরই সীমাবদ্ধতা রয়েছে। তোমরা খেয়াল করবে, যখন যে তত্ত্ব তোমাদের আলোচনায় আসবে, তোমরা পরীক্ষায় যখন আনসার করবে, তখন শুধু তত্ত্ব আলোচনা করলে কিন্তু হবে না, তথ্যের সাথে অবশ্যই সমালোচনা তোমরা দিবে। সেজন্য এই তত্ত্বের সমালোচনা আমরা এখন আলোচনা করব। লক্ষ্য করো, এই দৃষ্টিভঙ্গি সামগ্রিক ব্যক্তি নিয়ে কাজ করে না। এই দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রিত পরিবেশে ভালোভাবে প্রয়োগ করা যায়, যা স্বাভাবিক পরিবেশে প্রয়োগ করা কঠিন। ক্লায়েন্টের আত্মপরিপূর্ণতা, আত্মতৃপ্তি এবং আত্মসম্মানের যে অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না এখানে। এরপরে আমরা চলে আসি আচরণ পরিবর্তন তত্ত্ব, বিহেভিয়ার মডিফিকেশন থিওরি। সাধারণত একজন মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা এবং শিক্ষণ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রতিনিয়ত অভিযোজন করে এবং তার আচরণের পরিবর্তন করে থাকে। তো অভিযোজন করতে গিয়ে ব্যক্তি উদ্দীপকে সাড়া দিয়ে তার আচরণে যে বৈশিষ্ট্যপূর্ণ পরিবর্তন করে থাকে। মানুষের আচরণ পরিবর্তনের উপর নির্ভর করে তার চিন্তা, তার চেতনা, তার শিক্ষা, উদ্দীপক, শাস্তি, উপহার এবং বোধ শক্তি ইত্যাদির উপর পরিবর্তিত আচরণের মাধ্যমে ব্যক্তি তার জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করে। তাই আচরণ পরিবর্তনকে জীবন পরিচালিত করে।
তাই আচরণ পরিবর্তনকে জীবন পরিচালনার বা জীবন যে বিকাশে সেটা ভিত্তি বলে। তো ব্যক্তির আচরণ পরিবর্তনের অনেকগুলো উপায় আছে, সেগুলোকে আচরণ পরিবর্তনের তত্ত্ব বলা হয়। সামাজিক শিক্ষণ, শাস্তি, উপহার, জ্ঞানীয় আচরণ তত্ত্ব এগুলো হতে পারে। সমাজকর্মীরা সমাজকর্ম অনুশীলনে ব্যক্তির আচরণ পরিবর্তনের মাধ্যমে তার জীবনের নানাবিধ সমস্যার সমাধান করে থাকেন। তাই সমাজকর্ম অনুশীলনে আচরণ পরিবর্তন তত্ত্ব অনেক গুরুত্ব বহন করে। তাহলে এই তত্ত্বটি সম্পর্কে আমরা একটু বলতে পারি যে এটি এমন একটি তত্ত্ব যেখানে মানব আচরণ পরিবর্তনের জন্য শিক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান কাজে লাগানো হয় এবং আচরণ পরিবর্তনের মাধ্যমে আচরণগত সমস্যার সমাধান করা হয়। মানুষের আচরণগত ত্রুটি দূর করার জন্য আচরণ সংশোধনের বা পরিবর্তনের প্রয়োজন হয়, কিন্তু এমনি এমনিতে আর পরিবর্তন হয় না, তাই না? তো আচরণ পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকার শিক্ষণের প্রয়োজন হয়। আর এই যে আচরণগত তত্ত্ব এবং শিক্ষণ তত্ত্বের সমন্বিত যে প্রয়োগ সমাজকর্মে বলা হয় আচরণ পরিবর্তন তত্ত্ব। তাহলে দেখো একটু স্লাইডে যাই আমরা। শিক্ষণ তত্ত্ব এবং আচরণ তত্ত্বের সমন্বয়ের ধারণাই হচ্ছে আচরণ পরিবর্তন তত্ত্ব। এখানে মানব আচরণ পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির সমস্যার সমাধান দেওয়া হয়। এ তত্ত্বে আচরণ কেন পরিবর্তন হয় তার ব্যাখ্যা প্রদান করে। এখানে বিশ্বাস করা হয় যে শিক্ষণ তত্ত্বের কৌশলকে কাজে লাগিয়ে ব্যক্তির আচরণ পরিবর্তন সম্ভব। আচরণ পরিবর্তনের যে প্রধান উপায় বা কৌশল এখন আমরা আলোচনায় আসছি। আচ্ছা, এখন দেখো যে আচরণ পরিবর্তনের কতগুলি উপাদান রয়েছে এবং কৌশল রয়েছে। তো এগুলো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ভীতি প্রদর্শন। দেখো 1 নম্বর লেখা আছে ভীতি প্রদর্শন। এখানে ভীতি প্রদর্শন মানে কি, যে একটি বিপজ্জনক বা ক্ষতিকর ঘটনা যার সম্পর্কে মানুষ সচেতন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে তার আচরণ পরিবর্তনের কৌশল কি, যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যে ভীতি উপস্থিত আছে, বিকৃত এবং সংবেদনশীলতার উপর গুরুত্ব আরোপ করে। তারপর ভয়, অর্থাৎ আবেগীয় উত্তেজনা যা একটি গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত সম্পর্কে ভয়ের মাধ্যমে অর্জিত হয়। তো ভয় আচরণকে শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে এবং যদি এটাকে উপযুক্ত প্রক্রিয়া পরিকল্পনা করা হয় তাহলে ব্যক্তিকে তথ্য অন্বেষণে তাড়িত করে, কিন্তু এটা ব্যক্তি অনেক সময় অস্বীকার করতে মনে করায় যে সে ঝুঁকিতে রয়েছে। তারপরে দেখো কর্মদক্ষতা সাড়া দেওয়া। এখানে অনুমান করা হয় যে একটি সুপারিশকৃত যে সাড়াদান ঘটনা অতীতে ভীতিকে প্রতিরোধ করবে। উদাহরণের সত্যতা প্রদান করা হয় যে সুপারিশকৃত সাড়াদান ভীতিকে প্রতিহত করবে। আত্মকর্মক্ষমতা 4 নম্বরে লেখা আছে যে একটি সুপারিশকৃত সাড়াদান এটা বাস্তবায়নে একটি ব্যক্তির ধারণা অথবা আত্মবিশ্বাস। এখানে ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি করা হয় যাতে সে নিশ্চিত করতে পারে, সাহায্য করতে পারে। তারপরে আছে প্রতিবন্ধকতা। এখানে যা একজন ব্যক্তিকে সুপারিশকৃত সাড়াদান বাস্তবায়নে বাধা দেয়। এখানে শারীরিক এবং সাংস্কৃতিক বাধা সমূহের ব্যাপারে যা উপস্থিত থাকতে পারে এবং প্রতিবন্ধকতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপরে আছে বিষয়ভিত্তিক নীতি, যা একজন ব্যক্তির চিন্তা করে, অন্য ব্যক্তি চিন্তা করে তাকে করতে হবে। আচ্ছা, তো এই সমস্ত ব্যক্তিকে বোঝা যায়, ওই সমস্ত ব্যক্তিকে বোঝা যারা মেনে চলতে পারবে, এই কথাগুলো যারা মেনে চলতে পারবে। তারপরে দেখো লেখা আছে যে পুনরায় কার্যক্রম, অর্থাৎ যখন একজন ব্যক্তি পুনরায় একটি সুপারিশকৃত সাড়াদানের কাজ করে, যে নিশ্চিত করে যে ব্যক্তি অনুভব করে না তার কাজে ব্যবহৃত হচ্ছে বা ভীতিকে প্রতিহত করতে সে অপারগ। এখন আমরা আসি যে আচরণ পরিবর্তনের যে প্রধান প্রধান তত্ত্ব রয়েছে সেগুলো কি কি তত্ত্ব আছে। দেখো স্লাইডে লেখা আছে সামাজিক জ্ঞানীয় তত্ত্ব, পরিকল্পিত আচরণ তত্ত্ব, ট্রান্সথিওরিটিক্যাল মডেল এবং সামাজিক শিক্ষণ তত্ত্ব। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এই যে তত্ত্বগুলি তোমরা পড়ছো এগুলো কিন্তু একটু জটিল তোমাদের কাছে মনে হতে পারে, তাই এগুলো একটু বারবার চর্চা করবে। বিশেষ করে মনোবিজ্ঞানী যারা আছেন তাদের নাম, সমাজবিজ্ঞানী যারা আছেন তাদের নাম, আচরণবাদী যারা আছেন তাদের নাম এবং তাদের গবেষণালব্ধ বিভিন্ন রকম ফলাফল যে রয়েছে সেগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এবং গবেষণালব্ধ যে ফলাফল রয়েছে সেই ফলাফল একটু হুবহু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে আমরা চলো
আবার স্লাইড দেখি এবং আলোচনা করি। আচ্ছা, প্রথমে আছে সামাজিক জ্ঞানীয় তত্ত্ব। এখানে এই যে সামাজিক জ্ঞানীয় তত্ত্ব, এখানে প্রবক্তা হচ্ছেন বান্দুরা। তো এই জ্ঞানী এই মডেল সুপারিশ কি করে, যে সুপারিশ করছে যে মানবিক ত্রিমাত্রিক আন্তঃক্রিয়ামূলক আচরণের মাধ্যমে বিশ্লেষণ করা হয় ওই ব্যক্তিগত এবং পরিবেশগত ফ্যাক্টর। তো এখানে এই যে ব্যক্তিগত এবং পরিবেশগত ফ্যাক্টর, এখানে কিন্তু মানব আচরণের বিভিন্ন প্রক্রিয়া এখানে কাজ করছে। যেমন কিভাবে আমরা এখন আলোচনা করতে পারি যে কিভাবে এই তত্ত্ব আচরণ পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করছে। একটু খেয়াল করো, এই যে এই যে 1 নম্বর লেখা আছে দেখো, সামাজিক জ্ঞানীয় তত্ত্ব। এখানে আত্মকর্মক্ষমতা, আত্মীয় কার্যক্ষমতা বৃদ্ধি, আর হচ্ছে পরিবেশের পুনরায় গঠন। আত্মকার্যক্ষমতা বৃদ্ধি আর হচ্ছে পরিবেশের পুনরায় গঠন। তো আত্মকার্যক্ষমতা বৃদ্ধি, এই তত্ত্ব ব্যক্তির যে আত্মকার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তার আচরণ পরিবর্তন করে। এছাড়া এটি ব্যক্তির আস্থা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তো মূলত ব্যক্তির আত্মকার্যক্ষমতার বৃদ্ধির মাধ্যমে আচরণ পরিবর্তনটা সম্ভব। এখন আসো পরিবেশের পুনরায় গঠন। যেমন আচরণ পরিবর্তনের জন্য ব্যক্তিকে সুযোগ সুবিধা প্রদান করা এবং সামাজিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দান, এই বিষয়গুলো একজন ব্যক্তির আচরণ পরিবর্তনে সহায়ক। এরপর 2 নম্বর দেখো, পরিকল্পিত আচরণ তত্ত্ব। তো পরিকল্পিত আচরণ তত্ত্বে মনে করা হয় যে আচরণ একজন ব্যক্তি ইচ্ছার উপর নির্ভরশীল। সে আচরণ করবে কি, ইন্টেনশন, যা ইচ্ছা, একজন ব্যক্তির দৃষ্টিভঙ্গি, আচরণের ফলাফল সম্পর্কে বিশ্বাস এবং মূল্যবোধ, আর বিষয় ভিত্তিক যে নীতি, অন্য মানুষ কি মনে করে বা সাধারণ যে সামাজিক বিশ্বাস এ সম্পর্কে, সামাজিক অবস্থা সম্পর্কে একজনের বিশ্বাস দ্বারা এটা নির্ধারিত হয়। তো আচরণ একজন ব্যক্তি পারসিভ যে বিহেভিয়ারাল কন্ট্রোল দ্বারা নির্ধারিত হয়, যাকে ব্যক্তির তাদের শক্তি সম্পর্কে ধারণা অথবা আচরণের বাস্তবায়নে যে আত্মকার্যক্ষমতার যে রোধ হিসেবে আখ্যায়িত করা হয়। তারপরে আসো ট্রান্সথিওরিটিক্যাল, এটা হচ্ছে মডেল। ট্রান্সথিওরিটিক্যাল মডেল, এখানে দেখো এই মডেলে লেখা আছে যে প্রাক চিন্তা একটা, আমরা বলতে পারি একটা ধাপ, আমরা বলতে পারি প্রাক চিন্তা। প্রাক চিন্তা কি, যে এটি এমন একটি ধাপ যেখানে ব্যক্তি অদূর ভবিষ্যতে কোনো পরিবর্তন আনতে চিন্তা করেন, মানে 6 মাস পরবর্তী প্রাক চিন্তা। তারপর হচ্ছে চিন্তা, এটা যে ধাপটি, সেটি হচ্ছে ব্যক্তি পরিবর্তনের অভিপ্রায় করে এবং পরবর্তী 6 মাস এই ধাপে ব্যক্তি পরিবর্তনের অনুকূল সম্পর্কে সচেতন থাকে এবং পরিবর্তনের সুবিধাগুলো সে আবিষ্কার করতে পারে। তারপরে গ নম্বর লেখা আছে দেখো, প্রস্তুতি। প্রস্তুতি হচ্ছে এমন একটি ধাপ, এই ধাপকে প্রতিনিধিত্ব করে যেখানে ব্যক্তির একটি কার্য পরিকল্পনা থাকে এবং অদূর ভবিষ্যতে অর্থাৎ 1 মাস কার্যক্রম বাস্তবায়নে সে ইচ্ছে করে। ভয় আছে কার্যক্রম। কর্ম হলো এমন একটি ধাপ যেখানে ব্যক্তি আচরণ পরিবর্তন করে। তারপর রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ হচ্ছে প্রতিনিধিত্ব করে যেখানে ব্যক্তি পুনঃপরিচিত হওয়াকে প্রতিরোধ করার জন্য কাজ করে। তারপর সমাপ্তিকরণ, সর্বশেষ ধাপ হচ্ছে এটা এমন একটা ধাপ যেখানে এই ধাপকে প্রতিনিধিত্ব করে যেখানে ব্যক্তির যে 100% যে কর্মক্ষমতা সেটা থাকে এবং তাদের যে আচরণ রক্ষণাবেক্ষণ করতে পারে। অর্থাৎ প্রকৃতপক্ষে অনেক সময় এই ধাপ অনুসরণ করে আচরণ পরিবর্তন সম্ভব। দেখা যাচ্ছে যে অনেক সময় নাও হতে পারে। এরপর আমরা আসি সামাজিক শিক্ষণ তত্ত্ব। আমরা জানি যে মানুষ সামাজিক জীব। তো সামাজিক পরিবেশে চলতে গিয়ে মানুষকে প্রতিনিয়ত নতুন নতুন পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান করতে হয়। এই সামঞ্জস্য বিধানের লক্ষ্যে আচরণের যে পরিবর্তন আনতে হয়, আর সেজন্য প্রয়োজন হচ্ছে সামাজিক শিক্ষণ। তো শিক্ষণের মাধ্যমে ব্যক্তি নতুন পরিবেশে নতুন আচরণ সম্পন্ন করতে দক্ষতা অর্জন করে। তো সামাজিক পরিবেশের সাথে সুষ্ঠু সংগতি বিধানের জন্য প্রয়োজন সামাজিক শিক্ষণ। তাহলে আমরা বলতে পারি যে সামাজিক শিক্ষণ হচ্ছে এমন একটি শিক্ষণ প্রক্রিয়া যা ব্যক্তিকে অনুকরণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে। এখন দেখো, এই যে সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে, এখানে কি কি আছে? সামাজিক শিক্ষণের ক্ষেত্রে কতগুলি শর্তের কথা বলা আছে, যেমন হচ্ছে তাড়না, তারপর হচ্ছে নির্দেশক বা সংকেত,
প্রতিক্রিয়া এবং পুরস্কার। আমরা তাড়না কি বলতে পারি যে প্রয়োজন বোধ থেকে তাড়নার উদ্ভব হয়। তারপর হচ্ছে তাড়না প্রাণীকে কাজে প্রণোদিত করে, যেমন ক্ষুধার যদি কোনো কারো ক্ষুধা লাগে, কোনো শিশু যদি ক্ষুধা উদ্বেগ হয় তখন কি হয়, কান্নার মাধ্যমে তার চাহিদা সে প্রকাশ করে। তো ক্ষুধার তাড়না না থাকলে শিশু কখনো এই ক্ষুধার্তের মতো আচরণ করে না। তো যদি আচরণ যদি না করে তাহলে খাদ্য প্রাপ্তির উপায় সম্পর্কে সে কিছুই শিখবে। এরপরে আসো নির্দেশক বা সংকেত। তো শিশু কোন ধরনের প্রতিক্রিয়া করবে এবং সে কি প্রক্রিয়ার শর্তেই বা তার কি হবে তার সংকেতের দ্বারা নির্ধারিত হয়। যেমন মনোবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মায়ের দুধ কিংবা মায়ের দুধের গন্ধ শিশুর মধ্যে যে আচরণের পূর্ব প্রস্তুতির একটা ভাব সৃষ্টি করে এবং শিশুর আচরণের প্রকৃতিও নির্ধারণ করে। এরকম কোনো সংকেত ছাড়া শিশু তার ক্ষুধার তৃপ্তির যে উৎস সম্পর্কে কোনো কিছু প্রত্যাশা করার সুযোগ পাবে না এবং এর পরিণাম হলো সে ক্ষুধা তৃপ্তির উৎস সম্পর্কে কোনো কিছুই শিখতে পারবে না। তবে সংকেতের ফলেই যে সব শিক্ষণ সম্পন্ন হয় তা কিন্তু নয়, এটা আবার মনোবিজ্ঞানীরা বলেছে। এবার আসো গ নম্বরে দেওয়া আছে প্রতিক্রিয়া বা রেসপন্স। সংকেতে শিশু যদি কোনো প্রতিক্রিয়া না করে কিংবা উপযুক্ত সাড়া না দেয় তাহলে কিন্তু শিক্ষণ হবে না, প্রতিক্রিয়া করতে হবে। তারপরে আসি আমরা পুরস্কার রেওয়ার্ড, যেটা যে শিশুর মধ্যে খাদ্যের অভাববোধ থেকে যে উদ্ভূত তাড়না থেকে যে শিশু বিভিন্ন প্রতিক্রিয়া করে, এক্ষেত্রে যে প্রতিক্রিয়ার ফলে শিশুর তাড়না নিবৃত্তি ঘটে অর্থাৎ শিশু পুরস্কৃত হয়। যেমন সে মাতৃ দুগ্ধ লাভ করলো, মানে সে মায়ের দুধ পান করলো, সেটি তার সাথে শিশুর যে তাড়নার একটা যোগসূত্র স্থাপিত হয়, ফলে শিশু যে সংশ্লিষ্ট তাড়নার উদ্ভব হলে সে প্রতিক্রিয়াটি করতে শেখে। অর্থাৎ পুরস্কৃত হলে একই ধরনের তাড়নার একই আচরণ বা প্রতিক্রিয়া পুনরাবৃত্তি হবে। তাহলে এই আচরণটি শিক্ষণ হবে, অন্যদিকে পুরস্কৃত না হলে প্রতিক্রিয়াটি পুনরাবৃত্তি ঘটবে না, ফলে শিক্ষণ হবে না। তো মনোবিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলেছেন সামাজিক শিক্ষা। সমাজ বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হচ্ছে সামাজিকীকরণ। আচ্ছা, এখন আমরা আসছি দেখো জ্ঞানীয় তত্ত্ব। তো আচরণে এই যে জ্ঞানগত তত্ত্ব হলো একটা সমষ্টিগত তত্ত্ব যা অনেকগুলো তত্ত্বের সমন্বয়ের সৃষ্টি এবং যা অনুশীলনের ক্ষেত্রে আমাদের বুদ্ধিভিত্তিক সামর্থ্যের উপর প্রভাব বিস্তার করে। এটি কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের চিন্তা, যথাযথ পরিকল্পনা এবং ব্যবস্থা গ্রহণে অধিক কার্যকরী ভূমিকা পালন করে। তো এই তত্ত্ব একজন ব্যক্তির দায়িত্ববোধ সৃষ্টি, সামর্থ্যের বিকাশ এবং নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ব্যক্তির বর্তমান এবং ভবিষ্যতে কার্যকরী ভূমিকা পালনে সহায়ক। তো আমরা এখন দেখি যে জ্ঞানীয় তত্ত্ব। এখানে বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট এবং জ্ঞানীয় মূল্যায়ন। তো শাহজাদীর ইতিহাস সংগ্রহ করার সময় যখন শাহজাদীর জীবন ইতিহাস সংগ্রহ করা হবে তখন কাউন্সিলর শাহজাদীকে জিজ্ঞাসা করে যে তার জীবনের ট্রমা কি ধরনের প্রভাব বিস্তার করেছে। তো শাহজাদীর যে চিন্তা প্রক্রিয়া অনুধাবন করাই হচ্ছে জ্ঞানীয় মূল্যায়ন। এরপরে দেখো শাহজাদীর চিন্তা বিশ্লেষণ করা। যখন শাহজাদী কোনো সমস্যা মানে কোনো সমস্যার কোনো সমাধান খুঁজে না পায় তখন তার চিন্তাগুলোকে কাউন্সিলর বিশ্লেষণ করেন। এ সময় কাউন্সিলর এই ধরনের প্রশ্ন করতে পারেন যে আপনার এ ধরনের চিন্তা যখন এসেছিল তখন কিভাবে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছিল। অর্থাৎ তিনি শাহজাদকে যে অসামঞ্জস্যপূর্ণ অবস্থার শিকার হয়েছিল সেই অসামঞ্জস্যপূর্ণ অবস্থা সম্পর্কে জানার জন্য তখন এইভাবে তাকে প্রশ্নের উত্তর দিতে বলা হয়। এরপরে ভ্রান্ত চিন্তা পরিবর্তন করা। তো শাহজাদীর মধ্যে যে অযৌক্তিক এবং ভ্রান্ত চিন্তা থাকে সেগুলো দূর করার উদ্যোগ নেওয়া হয়, তাই না? যে সমস্ত মানে ভুল চিন্তা থাকে, অযৌক্তিক চিন্তা থাকে, যেই চিন্তা থেকে তার বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে সেগুলো এই ভ্রান্ত ধারণা নিয়ে সেগুলো দূর করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়। এরপর আসো জ্ঞানীয় অনুশীলন। তো সেশনে শাহজাদী পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে এমন চিন্তা করতে সহায়তা করে। আর এরপরে পর্যায়ক্রমিক ভাবে অনুশীলন করা, অর্থাৎ শাহজাদীকে উৎসাহিত করা হয় যেন তিনি ইতিবাচক ভাবে নিজের সমস্যাগুলো বলতে পারে এবং অনুশীলন করতে পারে। তারপরে আছে নিজের যত্ন নেয়ার বিষয়ে উৎসাহিত করা, অর্থাৎ ট্রমা
জটিলতা থেকে মুক্ত এবং আরামদায়ক অবস্থায় থাকার জন্য সাহায্যার্থী কি কি পদ্ধতি এবং প্রক্রিয়া ব্যবহার করতে পারে তা বের করতে উৎসাহিত করা হয়। সাধারণত সাহায্যার্থীরা যে সমস্ত পদ্ধতি পছন্দ করে সেগুলো হচ্ছে বই পড়া, রান্না করা, সেলাই করা, শিশুদের সাথে খেলা করা, টিভি দেখা, হাঁটা, ব্যায়াম করা, সিনেমা দেখা, এইগুলো বিভিন্নভাবে তারা উৎসাহিত বোধ করে। এই যে আমরা এতগুলো তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, এই তত্ত্বগুলোর মধ্যে আচরণ পরিবর্তন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে আচরণ সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি, তারপর আমরা আলোচনা করেছি আচরণ পরিবর্তন তত্ত্বের যে বৈশিষ্ট্য। এখন আমি তোমাদেরকে একটু জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আচরণ বিজ্ঞানের কিন্তু মূল প্রতিপাদ্য যে বিষয় সেগুলো হচ্ছে মানুষের বিভিন্ন আচরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেগুলো পরিবর্তনশীল যে পরিবেশের সাথে যথোপযুক্ত সংগতি বিধান করে মানবীয় বিকাশের পরিপূর্ণতা আনয়নের একটা অন্যতম পূর্ব শর্ত হিসেবে এটি কাজ করছে। কেননা বলা হয় যে বিকাশের উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তিকে বসবাসকারী পরিবেশের সাথে সামঞ্জস্য স্থাপনে সক্ষম করে তোলা। আর এই উদ্দেশ্য সাধনে তথা সংগতি বিধানে ব্যক্তির বিরুদ্ধ যে প্রচেষ্টা বা সংগঠিত ক্রিয়া প্রতিক্রিয়া সমষ্টি হচ্ছে মানবীয় আচরণ, এটা আমরা জানি। তাহলে আমরা মানুষ যে আচরণ করে সেটা কি, আমরা যে সমস্ত আচরণ বাইরে থেকে অনুভব করা যায় না তাকে অভ্যন্তরীণ আচরণ আমরা বলতে পারি। আর ঐচ্ছিক, আমরা যে মনোবিজ্ঞানের ভাষায় আমরা বলি যে ঐচ্ছিক আচরণ, অনৈচ্ছিক আচরণ, অর্থাৎ যে সমস্ত আচরণ মানুষের যে নিয়ন্ত্রণ থাকে সেগুলো হচ্ছে ঐচ্ছিক আচরণ। তো যেমন খেলাধুলা করা, বই পড়া, হাঁটা, কথা বলা, এগুলো। আর অনৈচ্ছিক আচরণ বলতে আমরা বুঝি যে সমস্ত আচরণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যেমন হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, শ্বাসযন্ত্রের বিক্রিয়া, এগুলোকে তুমি ইচ্ছে করলে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারো না, তাই না? চোখের পলক ফেলা, এগুলো হচ্ছে অনৈচ্ছিক আচরণ। সুতরাং এই যে ছোট ছোট যে কনসেপ্ট গুলো, এগুলো তোমাকে আগে বুঝতে হবে, তারপরে তোমার আচরণগত বিভিন্ন রকম যে আমরা যে আচরণ তত্ত্ব সম্পর্কে করেছি সেগুলো সম্পর্কে তুমি ভেতরে তখন তুমি ডিটেইলে পড়তে পারবে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপর আচরণ পরিবর্তনের তত্ত্বটা কি, এই সম্পর্কে তুমি যথোপযুক্ত ভাবে ধারণা অর্জন করবে। পরিবর্তনের যে তত্ত্বসমূহ, এই তত্ত্বের কি বৈশিষ্ট্য রয়েছে এবং তত্ত্বগুলো কিভাবে প্রয়োগ করা যায় সমাজ কোনো অনুশীলনের ক্ষেত্রে, এভাবে বিভিন্ন ভাবে আমরা এটা করতে পারি। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এবং এই যে আমি বইয়ের যে নামগুলো দিয়েছি এখানে, যে সমস্ত সহায়ক যে গ্রন্থগুলি রয়েছে, এই বইগুলো তুমি অবশ্যই তোমরা দেখবে। অর্থাৎ তোমার নির্ধারিত তুমি যে বইটি পড়বে, কয়েকটা বই পড়বে, যেহেতু অনার্স লেভেলে পড়ছো, কয়েকটা বই পড়বে এবং সেই বইয়ের পাশাপাশি এই যে বইয়ের নাম দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা দেখবে। আবার এই বইগুলো যদি বাংলা বইয়ের পাশাপাশি ফলো করো তাহলে তুমি আরো কিছু সম্পর্কে জানতে পারবে। তোমার এখানে লেখার স্বাধীনতা রয়েছে, কনসেপ্টগুলি বোঝার স্বাধীনতা রয়েছে, ভালোভাবে বুঝতে হবে, যেহেতু এটা তত্ত্ব মানে পুরোটাই হচ্ছে থিওরি, সুতরাং এটা একটু তোমাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। তারপর আমরা পড়েছিলাম যে জ্ঞানীয় তত্ত্বটা, কগনিটিভ থিওরি, এই জ্ঞানীয় তত্ত্বের কৌশল সমূহ তুমি আমরা পড়েছি, এগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে বিভিন্ন রকম জ্ঞানীয় আচরণগত তত্ত্বের সাথে যে সমস্ত ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে একটু ভালোভাবে তোমাকে পড়তে হবে। তো এভাবে তোমরা যদি পড়া চালিয়ে যাও তাহলে আশা করছি এই কোর্সটাতে তোমাদের আর তেমন সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখো, এই যে আমরা অনেক কিছু কিন্তু আজকে জানলাম। আচরণগত তত্ত্ব কি, অর্থাৎ এগুলো ধরে ধরে তুমি ডিটেইলে পড়বে। তারপরে হচ্ছে কৌশল সমূহ, এই যে সাধারণ কৌশল, সুনির্দিষ্ট আচরণগত কৌশল, এগুলো করতে হবে। তত্ত্বের অবদান, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে তুমি ভালোভাবে আলোচনা করবে। তারপরে হচ্ছে আচরণগত তত্ত্বের সীমাবদ্ধতা, আচরণ পরিবর্তন তত্ত্ব,
এবং আচরণ পরিবর্তনের প্রধান উপাদান এবং কৌশল। এরপর রয়েছে আচরণ পরিবর্তনের প্রধান প্রধান যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলো। এই তত্ত্বের যে বিভিন্ন রকম কিছু ধাপ আছে, দেখো প্রত্যেকটা এখানে আলোচনা করা হয়েছে। জ্ঞানীয় তত্ত্ব রয়েছে, জ্ঞানীয় তত্ত্বের এই যে প্রত্যেকটা অংশ এখানে আলোচনা করা হয়েছে। 3টা তত্ত্ব এখানে আলোচনা করা হয়েছে এবং আমি আশা করছি তোমরা অবশ্যই এই বিষয়গুলি পড়বে এবং তোমাদেরকে বলছি যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আজকে যে পড়াটা আমরা পড়লাম সেটি হচ্ছে অধ্যায় 3। তো আমাদের কিন্তু 3টা অধ্যায় শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তী ক্লাসে অধ্যায় 4-এ চলে যাব। সুতরাং এই যে বিগত যে পড়াগুলো হয়েছে আমরা আশা করছি তোমরা সেই পড়াগুলো অবশ্যই চর্চা করবে এবং এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে থেকে পড়াগুলো শিখবে, কারণ তোমাদের পরীক্ষা সামনে। তো আশা করছি তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো যদি বুঝতে পারো তাহলে আমার বোঝানোটা অবশ্যই সার্থক হবে। তো তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও অনেক অনেক